সন্ধে হয়েছে সবে। চায়ের দোকানে স্টোভটা ধরিয়েছে চাওয়ালা। স্টেশনের পাশে চায়ের দোকানদার। সারাদিন অনেক লোক চা খেলেও এখন সন্ধে সবে হওয়ায় কোনো লোক নেই। ফাঁকা স্টেশন চত্বরের মতো তার চায়ের দোকানটাও ফাঁকা এখন। স্টেশনটির নাম বিজয়নগর, গ্রাম্য এলাকা। সারাদিনে মাত্র দু একটা ট্রেন আসে আর যায়, একটা সকালে আর একটা ওই সন্ধ্যের দিকে। তাই স্টেশনটা ফাঁকা পড়ে থাকে সাধারণত। সকালের দিকে দু একটা লোক থাকলেও সন্ধে হলেই স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে যায়। গ্রামটাও কেমন যেন একটা অদ্ভুত। সন্ধে হতে না হতেই দোকানপাট সব বন্ধ করে যে যার বাড়ি চলে যায়। সন্ধে 6:30টায় ট্রেনটা ধরে বিজয়নগরে এসেছিলাম। শরীরটা ভীষণ দুর্বল মনে হচ্ছিল, তাই স্টেশনে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম। কিন্তু না, আর রেস্ট নিলে চলবে না, অনেকটা পথ যেতে হবে। গ্রামের যা অবস্থা, গাড়ি পাবো বলে তো মনে হচ্ছে না। এখানে সন্ধে হলেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়। দেরি না করে স্টেশনের বাইরে একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা দাদা, এখানে রিক্সা স্ট্যান্ডটা কোথায় বলতে পারবেন? অটো তো পাওয়া যাবে না ভাই, আজ ধর্মঘট চলছে অটোওয়ালাদের। তা যাবে কোথায়? আমি এই রায়দিঘির শেষ প্রান্তে যাব, ওখানেই আমার পিসির বাড়ি। তা ভাই আজকের দিনটা আমার বাড়িতে থেকেই যাও, কাল সকাল হলে বেরিয়ে যেও। এই রাত বিরেতে কোনো গাড়ি পাবে না কো। এই গ্রামগঞ্জে সন্ধে হলে কোনো গাড়ি চলে না কো। তার উপরে আজ ধর্মঘট। এইদিকে রাস্তাঘাটও মোটেও ভালো নয়। রাত বিরেতে কোনো অঘটন ঘটতে পারে। তোমার না যাওয়াটাই মঙ্গল হবে। দাদা, আপনি চিন্তা করবেন না। রায়দিঘি কত দূর বলুন? গাড়ি না পেলেও চলবে, কোনো সমস্যা নেই তাতে। আমি হেঁটেই চলে যাব। তা দাদা, ধর্মঘটটা কিসের জন্য একটু বলবেন? এই গ্রামে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে। প্রত্যেক দিন কেউ না কেউ প্রাণ হারাচ্ছে। আর অদ্ভুত বিষয় এটাই, তাদের মধ্যে সবাই ছেলে। আর গত রাতে জমিদার বাবুর ছেলের সাথে ঠিক একই ঘটনা ঘটেছে। কী সেই ঘটনা? কয়েক মাস আগে জমিদার বাবুর ছেলে কাজের সূত্রে কলকাতায় গিয়েছিল। গত রাতে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আজ সকালে শ্মশানের সামনে তার মৃতদেহ পাওয়া গেছে। কেউ নৃশংসভাবে তাকে মেরে ফেলেছে। সারা গায়ে আঁচড়ের দাগ। যদিও এর আগে গ্রামের অনেক ছেলের সাথে একই ঘটনা ঘটেছে, কিন্তু জমিদার বাবুর ছেলের মৃত্যুর শোকে গোটা গ্রাম আজ কাঁদছে। তাই জমিদার বাবু আজ ধর্মঘট ডেকেছেন। একদিকে যেমন তারা কান্নার শোকে সবাই ভেঙে পড়েছে, অন্যদিকে গোটা গ্রামে একটা বিরাট আতঙ্ক ছড়িয়েছে সবার মনে। পর পর এতগুলো মৃত্যু, পুলিশকে ইনফর্ম করে তদন্ত শুরু করুক। এইভাবে চলতে থাকলে তো গোটা গ্রাম একদিন শ্মশান হয়ে যাবে। অপরাধীরা এতগুলো খুন করেও পার পেয়ে যাচ্ছে, পুলিশ কেন কোনো স্টেপ নিচ্ছে না? আগে ভাই, সমস্যাটা তো এখানেই। এ খুনি কোনো মানুষ নয়, এ এক ডাইনি। পুলিশের ক্ষমতা নেই একে হারানো। দোকানদারের কথাতে আমি আর অত গুরুত্ব দিলাম না। ওনাকে থামিয়ে দিয়ে বললাম, দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি, অনেকটা পথ আমাকে যেতে হবে। আমার নাম দীপু, আমি কলকাতায় থাকি। এই বিজয়নগরের রায়দিঘির একেবারে শেষ প্রান্তে আমার পিসির বাড়ি। কাল পিসিমণির ছেলের বিয়ে, তাই কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়ে বিয়ে কাটাতে চলে এলাম। এমনিতেই অফিসে জয়েন করার পর তেমন একটা আশা হয় না। এদিকে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলেছি রায়দিঘির দিকে। জানি না কতক্ষণে পৌঁছাবো। বেরিয়েছি সেই কোন সকালে। জঙ্গলের মাঝখান দিয়ে গাঢ় অন্ধকার কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই, খাঁ খাঁ করছে চারিদিকটা। এমন সময় হঠাৎ শিয়াল ডেকে উঠল, বেশ জোরে জোরে ডাকছে। তাদের ডাকে যেন মুহূর্তের মধ্যে চারিপাশটা পাল্টে গেল। শান্ত নীরব পরিবেশটা যেন মুহূর্তের মধ্যে অশান্ত হয়ে গেল।
এমন সময় হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। চারপাশটা তাকিয়ে দেখলাম, কই কোথাও তো কেউ নেই। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। তাহলে কি ভুল শুনলাম? কান্নার আওয়াজটা ক্রমশ তীব্র হতে শুরু করলো। চুপ করে দাঁড়িয়ে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা শোনার চেষ্টা করলাম। একটু আগেই তো জানতে পারলাম এই গ্রামের রাত বিরেতে কেউ যাতায়াত করে না। তাহলে জঙ্গলের ভেতরে কে কাঁদছে? ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। আওয়াজটা কোথা থেকে আসছে ফলো করে একটু একটু করে এগাতে লাগলাম। এতক্ষণ বেশ কান্নার আওয়াজটা ধরে এগোচ্ছিলাম, কিন্তু এখন সেই আওয়াজটা পুরোপুরি থেমে গেছে। দূর থেকে চোখে পড়ল একটা বিরাট বট গাছের তলায় একটা মেয়ে বসে আছে। বেশ অবাক হলাম, কিন্তু সাত পাঁচ না ভেবে মেয়েটির কাছে এগিয়ে গেলাম। বোধহয় অন্ধকারে জঙ্গলের পথ হারিয়েছে। কে তুমি? আর এই জঙ্গলে একা একা বসে কি করছো? আমার বাড়ি ওই সামনেই রায়দিঘিতে। দিনের আলোয় বেরিয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যাব, কিন্তু জঙ্গলের রাস্তা পেরোনোর আগেই অন্ধকার নেমে এলো। একা একা আমার ভীষণ ভয় করছিল, কি করব বুঝতে পারছিলাম না, তাই এখানেই বসেছিলাম। তুমি ভয় পেও না, আমিও রায়দিঘিতেই যাব, চলো আমার সাথে। এই বলে আমি আর সেই মেয়েটি হাঁটতে শুরু করলাম। জঙ্গলের মাঝখানের পথ ধরে ক্রমশ এগিয়ে চলেছি সামনের দিকে। মাঝে মধ্যেই খুটখাট শব্দ কানে আসছে, সাথে ঝিঝি পোকারা নিজের মধ্যে যেন দ্বন্দ্ব করে চলেছে। আর কিছুটা পথ পেরোলেই সামনে সেই শ্মশান, মানে রায়দিঘির শ্মশান। একটা সময় মেয়েটির হাত যখনই আমার হাতের মধ্যে লাগলো, মনে হলো অদ্ভুত কোনো শক্তি আমাকে স্পর্শ করেছে। তার গা ছিল একেবারেই ঠান্ডা। মেয়েটির স্পর্শ কোনো সাধারণ স্পর্শ ছিল না, সারা শরীর ভয়ে কেঁপে উঠল। গলা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাবেন? এই তো আরেকটু সামনে গেলেই আমার বাড়ি। এরপর আমরা আর কোনো কথা বললাম না, আস্তে আস্তে ওই শ্মশানটির দিকে এগিয়ে এলাম। শ্মশানটা এখন খুব নিস্তব্ধ। শ্মশানের আশপাশ থেকে অনেকগুলো শেয়াল একসঙ্গে ডেকে উঠল। কিছুক্ষণ আগেই মরা পুড়িয়ে গেছে গ্রামবাসীরা, তারই ধোঁয়া পুরো শ্মশানটিকে ভারী করে তুলেছে। শ্মশানের রাস্তাটির পাশ দিয়ে যেতে যেতে আমার গাটা ছমছম করে উঠল। মনে মনে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম, ভালোই হয়েছে, একা যাওয়ার থেকে একজন সঙ্গীকে পেয়েছি। শ্মশানটা পেরিয়ে এসেছি 5 মিনিট হয়ে গেল। মেয়েটি বলেছিল শ্মশানটা পেরিয়েই তার বাড়ি। তাকে আরও একবার জিজ্ঞাসা করলাম, আপনি বলেছিলেন আপনার বাড়ি শ্মশানটা পেরিয়ে, এখনো কত দূর আপনার বাড়ি? এই তো আরেকটু গেলেই। কিছুক্ষণ হাঁটার পর আমি পেছন ঘুরে তাকালাম মেয়েটির উদ্দেশ্যে। আমি থমকে দাঁড়ালাম পেছন ঘুরে তাকিয়ে। কোথায় গেল মেয়েটি? মেয়েটি তো নেই, পুরো রাস্তা ফাঁকা। মেয়েটি কি তাহলে বাড়ি চলে গেল? কিন্তু এমনটা কেন করবে সে? আমি তার এত উপকার করলাম, সে আমাকে একবারও ধন্যবাদ না দিয়ে চলে গেল। যাই হোক, আমি আবার ঘুরে দাঁড়ালাম সামনের রাস্তার দিকে, আর দেখলাম সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি বললাম বটে, কিন্তু সে কোনো মেয়ে নয়। বুকটা আমার ভয়ে কেঁপে উঠল। তার মুখ মানুষের মতো নয়, মুখের মধ্যে অসংখ্য কাটা দাগ, কলকল করে রক্ত গড়িয়ে পড়ছে তার সারা শরীর থেকে। কি ভয়ঙ্কর তার চেহারা! আজ তোর দিন শেষ, আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে। তার এমন অট্টহাসির শব্দ শুনে পুরো পরিবেশটা যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। কি করব কিছু বুঝতে পারছি না। তবে কি আজই আমার শেষ দিন? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না,
আমাকে মেরো না। তোকে মেরে তোর কাঁচা রক্ত খেয়ে আমি আরো সুন্দরী হব। কি বীভৎস সেই হাসির আওয়াজ! ভয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই চাওয়ালা, আর তার সাথে একজন ওঝা। আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি ওই ডাইনির খপ্পরে পড়বে, তাই আমিও ওঝাকে গিয়ে ডেকে আনি, আর আমরা তোমার পিছু করছিলাম। তোমার আর কোনো ভয় নেই। রাক্ষসী ডাইনিকে আমরা বন্দি করেছি। এখন থেকে এই রায়দিঘি ওই ডাইনির হাত থেকে মুক্ত। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যদি আজ না থাকতেন তাহলে হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পেতাম না।